গাইস, তো এর আগে যে যে জিনিসটা ছিল যে মানে আমরা পড়ছিলাম যে মানে কিভাবে থমসনের পর বা রাদারফোর্ড আসছে, থমসন 1897 পাম্প পুডিং মডেল দিল, যেটা 97 সালের যে থমসন আছে ওইটা ওই ক্যাথোড থেকে ইলেকট্রন আবিষ্কার করছে। তারপর হচ্ছে রাদারফোর্ড আসছে 1911 সালে, বোর আসছে 1913 সালে। ওইগুলো তো আমরা পড়লাম একটু আগেই। সো দেখো এখন রাদারফোর্ড যে মডেলটা ক্রিয়েট করছে বা যেটা গঠিত করছে ওইটা কীভাবে করছে বা কার থেকে অনুপ্রাণিত হয়ে করছে, কেন করছে, কোন জিনিসগুলো দেখে করছে, ওইটা আমরা এখন নিয়ে বিস্তারিত মোটামুটি আলোচনা করব। তো আলোচনা করার মধ্যে তুমি দেখো রাদারফোর্ড কীভাবে করেছেন বা এটা তো আমরা এখন করবো আলোচনা, ঠিক আছে। 1898 সালে থমসন পাম্প পুডিং মডেল দেন। এখন বলতে পারো যে হ্যাঁ, পাম্প পুডিং মডেল কীভাবে বুঝবো, এটা যে পাম্প পুডিং মডেল এটা কীভাবে বুঝবো। দেখো তোমার একটু জিনিস দেখায়। দেখো এটা যদি তরমুজের একটা কি হয়, একটা স্লাইস হয়, তরমুজের এটা একটা স্লাইস ধরি আমরা। তরমুজের স্লাইসের মধ্যে থমসনে যেটা বলছিল, দেখো এখানের মধ্যে এই সাইডের মধ্যে যতগুলো বিচি মানে তরমুজের বিচি আছে, এই সেটা মানে মনে করি একটা স্লাইড, এই স্লাইডের মধ্যে তরমুজের একটা স্লাইড আছে, তো এখানে বিচি আছে। এই বিচিগুলোকে বলছে ইলেকট্রন, ঠিক আছে। আর পুরোটা মিলে একটা পরমাণু, এটা হচ্ছে থমসন পাম্প পুডিং মডেলে বলা হয়েছে, ঠিক আছে। এখানে আপাতত কারণ তোমাদের এগুলো নাই, সো জানা রাখবে। আপাতত মনে রাখবে পাম্প পুডিং মডেল কেন, কারণ হচ্ছে এই যে স্লাইড নিচে একটা ইলেকট্রন করছে, এই তরমুজের বিচিগুলোকে ইলেকট্রন ধরছে, এটির জন্য একে পাম্প পুডিং মডেল বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো 1911 সালে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। মেইন টপিক রাদারফোর্ড মডেল মেইন টপিক হচ্ছে আলফা কণা বিচ্ছুরণটা। মাথায় রাখবা, মেইন টপিক হচ্ছে রাদারফোর্ডে আলফা কণা বিচ্ছুরণটা। আলফা কণা বিচ্ছুরণ যে পরীক্ষাটা করে ওইটা হচ্ছে মেইন টপিক এখানে। তো আমরা এইটা শেষ হওয়ার পরে আমরা আলফা কণা পরীক্ষার মধ্যে যে যা লাগছে, কিভাবে করছে, করার পর কি ফলাফল আসছে, ওগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে। আপাতত জেনে রাখি যে 1911 সালে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করেন। তবে দেখো এখানের মধ্যে আলফা কণা বিচ্ছুরণের সময় আলফা কণা কিভাবে বের হবে, আলফা কণাটা কীভাবে বের হবে, মানে দেখো আমি যদি হাইড্রোজেনকে ধাক্কা দিই তাহলে আলফা কণাটা বের হবে না। আচ্ছা, আলফা কণার ভর এই 4, তাহলে অবশ্যই বের হবে না। তাহলে দেখো যেগুলো অবশ্যই মাথায় রাখবো, আলফা কণা বের হওয়ার জন্য অবশ্যই তেজস্ক্রিয় মৌল লাগবে, মাস তেজস্ক্রিয় মৌল লাগবে, ঠিক আছে। সেটা হইতে পারে 51 থেকে, সেটা হইতে পারে 88 থেকে, ঠিক আছে। এখন তো এখানে কি দিচ্ছে, রেডিয়াম কত 88, হ্যাঁ, আর হচ্ছে ইউরেনিয়াম 92, এই দুটো হচ্ছে আসলেই তেজস্ক্রিয় মৌল। এদিকে যদি কোনো কিছু ধাক্কা দেওয়া হয় তাহলে এখানে জ্যানন বা কিছু নিষ্ক্রিয় মৌল বের হয়, এবং একটা মৌল বের হয় যেটার নাম হচ্ছে আলফা কণা। এই দেখো রেডিয়াম ও ইউরেনিয়াম থেকে যদি ভাঙা হয়, কোনো একটা ধাক্কা, কিছু আশ্চর্য ধাক্কা দেওয়া হয়, তাহলে তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে কি বের হয়, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে। এগুলোতে কি বের হয়, আলফা কণা বের হয়, ঠিক আছে। এটাই মেইন টপিক যে আলফা কণা কার থেকে বের হবে, আলফা কণা কার থেকে বের হবে, মেইনলি হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এটা মেডিকেলের জন্য প্রযোজ্য এবং বার্ষিক জন্য প্রযোজ্য এই টপিকটা। তো তোমরা সবাই এটা ভালো করে দেখো যে এই জিনিসগুলো কীভাবে আসতে পারে, যে বলতে পারে যে তেজস্ক্রিয় মৌলতে স্বতঃস্ফূর্তভাবে কি চলে যায় বা কি নিক্ষেপ করা হয়, তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা কণা বের হয় বা আলফা কণা পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন পরমাণু হতে মানে হিলিয়াম, ঠিক আছে। হিলিয়াম কত, হিলিয়াম তো জানি কত, হিলিয়ামের ভর কত, 2। হিলিয়াম এটা কি নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম পরমাণু হতে 2টি ইলেকট্রন, তাহলে কি হিলিয়াম কি হয়েছে, 2টি ইলেকট্রন নিয়ে ফেলে কি 2+, 2টি ইলেকট্রন বের করে নিলে যে দ্বিধনাত্মক, মানে এই যে দ্বিধনাত্মক, ঠিক আছে, দেখতে পাচ্ছি এই যে দ্বিধনাত্মক নিউক্লিয়াস অবশিষ্ট থাকবে, মানে দ্বিধনাত্মক যে নিউক্লিয়াসটা অবশিষ্ট থাকবে, মানে ইলেকট্রন থাকবে না, জাস্ট কি থাকবে, এইরকম একটা বলতে হবে। এখানের মধ্যে 2টা প্রোটন প্লাস 2টা নিউট্রন থাকবে, হ্যাঁ, এই জিনিসটা, এটাকে বলা হয় কি আলফা কণা, যার বাইরে কোনো গোলকে কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে মেন টপিক কি আলফা কণা কেমন বলবো, যার বাইরে বলয়ের বাইরে বা নিউক্লিয়াসের বাইরে কোনো ইলেকট্রন থাকবে না, এটাকে কি বলা হয়, আলফা কণা বলা হয়। হ্যাঁ, আসো আলফা কণার গতি, আলফা কণা মাথায় রাখো একটু, আলফা কণার গতি কিন্তু সূর্যের আলোর গতির সমান, অনেকটা বলা যায়, অনেকটা। তো সূর্যের আলোর গতি কত, 3.0 × 10⁸ ms², ঠিক আছে। এখন ধরো আলফা কণার গতি কত, 1.0 × 10⁷, 2.5 থেকে 10⁷, একটু পর্যন্ত হতে পারে। তো এই যে এটা যে আছে, তাহলে এটা অনেকটা আলোর কাছাকাছি, আলোর ব্যাগের কাছাকাছি, আলোর ব্যাগ বললে ভুল হবে, আলোর ব্যাগের কাছাকাছি, মানে আলোর ব্যাগকে 10 দিয়ে ভাগ করলে যেটা আসবে ওইটাই কিন্তু এটার আনসার। তাহলে মাথায় রাখবে কি হবে, আলোর ব্যাগকে, এটা মাথায় রাখবে কি হবে,
মানে 3.10⁸ এটাকে 10 দিয়ে ভাগ করলে কি আসবে 3.0 × 10⁻7 এটা এই যে এর কাছাকাছি, ঠিক আছে? এবার মাথায় রাখবো আমরা, ঠিক আছে? বুঝছি। ওকে, নেক্সট, আলফা কণাতে 2টি প্রোটন 2টি নিউট্রন থাকে। এই যে তোমরা বললাম যে এখানে এই যে বললাম এই যে এখানের মধ্যে 2+2, তাহলে কি 2টি ইলেকট্রন 2টি প্রোটন থাকবে, ঠিক আছে? বুঝতে পারছি। নেক্সট দাও, আলফা কণার ভর কত? আলফা কণার ভর কত? 4। বিষয়গুলো হচ্ছে এটা। এরপরে যে বিষয়টা আসবে যেটা ছিলাম যে মানে রাদারফোর্ডের মডেলটা তো মানে মোটামুটি শুরু করছি। তো রাদারফোর্ড মডেল শুরু করার পর এখন দেখো রাদারফোর্ডের কাহিনীটা তো বললাম যে আলফা কণা কীভাবে বের করছে। এখন তো রাদারফোর্ডের ব্যবহৃত উপকরণ, আমার মেন জিনিস হচ্ছে ব্যবহৃত উপকরণে কী কী আছে? উপকরণে এক আছে তেজস্ক্রিয় মৌল, দেখা হচ্ছে পাতলা সোনার পাত, দেখা হচ্ছে জিঙ্ক সালফেট আবরণ, মানে আবরণ করছে, পাত করছে একটা, আর এটা কি মানে একটা কণা বের করছে। এখন দেখো এখানে একটু বিস্তারিত বলতে গেলে তেজস্ক্রিয় মৌল হতে আলফা কণা, তেজস্ক্রিয় মৌলটা কি? রেডিয়াম, আর তেজস্ক্রিয় মৌলটা কি? ইউরেনিয়াম, ঠিক আছে? এই দুইটা থেকে একে ভেঙে একটু আগে বলছি যে এদেরকে ভেঙে একটা যদি নিষ্ক্রিয় মৌল গঠিত হয়, এই নিষ্ক্রিয় মৌলর পর যেটা বের হয়, যেটা মানে মিলানোর জন্য বা বের হয়ে যায় তেজস্ক্রিয় মৌল থেকে, সেটা হচ্ছে আলফা কণা। একটু আছে আলফা কণাটা একটু আবার দেখি, 4 2 হিলিয়াম 2+, ঠিক আছে? এটা হচ্ছে আলফা কণা। নেক্সট, পাতলা সোনার পাতকে কত বলা হয়? 0.004 সেন্টিমিটার পড়ু, ঠিক আছে? পাতলা সোনার পাত এত, মানে এটাকে এটা লাগা যায় 4 × 10⁻⁴ সেন্টিমিটার। এখন এটাকে মিটারও কনভার্ট করতে পারো, কোয়েশ্চেন তোমাকে যেভাবে দেয় ওইটাভাবে তোমাকে ডিলিট করে ফেলতে হবে। নেক্সট হচ্ছে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, এটা হচ্ছে তোমার এখানের মধ্যে কিছু জিনিস আছে, যেমন দেখো এখানের মধ্যে সালফাইডের যোজনী কত? -2, মাথায় রাখবা। আর জিঙ্কের যোজনী কত? +2, সালফার যোজনী কত? -2। এই যে এটা হচ্ছে মেন টিক্স। সো এটা মাথায় রাখলে মোটামুটি সবগুলো তোমার মাথায় চলে আসবে। সো তোমার মাথায় রাখতে হবে এটা যে সালফাইড -2 কখন হবে? যখন আমি এমন কিছু রশ্মি ফেলাবো যে রশ্মিগুলো আসলে কোনো পদে আটকাবে না, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড, যাতে করে এখানে আমার রশ্মি গঠিত হয়। তো এরপর আমরা দেখবো যে রাদারফোর্ড পরীক্ষার বর্ণনাটা আমি এরপর করতেছি, ঠিক আছে? ওকে, এখানে হচ্ছে রাদারফোর্ড পরীক্ষার বর্ণনা, ঠিক আছে? রাদারফোর্ড পরীক্ষার বর্ণনার মধ্যে মানে মেনলি আমরা এর আগে দেখছি যে তোমার হচ্ছে যে মানে কি কি লাগছিল, মানে কি পরীক্ষার সব মানে উপকরণ সমূহ। হ্যাঁ, এখন আমরা যাবো রাদারফোর্ড পরীক্ষার বর্ণনার মধ্যে এখানের মধ্যে ওইটাই যে কিছু রশ্মি আলফা রশ্মি একটা পর্দায় ফেলানো হলো, মানে পর্দায় ফেলানোর আগে ছিল একটা সোনার পাতে কিছু রশ্মি গেল সোজা, কিছু রশ্মি গেল একটু ব্যাখা, কিছু রশ্মি ব্যাকওয়ার্ড করছে। তো ওগুলো সম্পর্কে আমরা জানবো পর্যবেক্ষণে, ঠিক আছে? আপাতত আমরা রাদারফোর্ড পরীক্ষার বর্ণনার মধ্যে যেই জিনিসটা আমার বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে জিঙ্ক সালফাইড হলো অনুপ্রবাহ সৃষ্টিকারী, ঠিক আছে? অনুপ্রবাহ বলতে হচ্ছে কি এমন একটা প্রতিচ্ছবি যেটা মানে মনে করো সাপোজ ফিজিক্সে পড়বো আমরা যে মানে যেটা উপরিপাতনের মধ্যে যে উপরিপাতনের মনে করো সাপোজ এটা একটা রশ্মি, তারপর এটা একটা রশ্মি, ঠিক আছে? এই যে এখানে পরিবর্তন হচ্ছে, এখানে আমাদের দেখা যায় যে এই কিছু জায়গা কালো, কিছু জায়গা সাদা, এগুলো এই টাইপসের মানে পর্দাটা এটা যদি পর্দা হয়, এখানের মধ্যে যে কিছু জায়গা আলোকিত থাকবে, কিছু মানে কয়েকটা জায়গা মিনিমাম শুধু নিউক্লিয়ার যে জায়গাটা সেটা অন্ধকার থাকবে, আর সবগুলো মোটামুটি আলোকিত থাকবে। ওটা আমরা পর্যবেক্ষণে দেখবো। এখন তোমরা যদি চাও অনুপ্রবাহ সৃষ্টিকারী নিয়ে কেউ কোনো ভিডিও বা অনুপ্রবাহ সৃষ্টিকারী কী বা ওইটা সম্পর্কে ডিটেলস যদি জানতে চাও, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাও। কমেন্ট বক্সে জানালে অবশ্যই আমি এইটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে। আপাতত বইয়ের অনুসারে অনুপ্রবাহ হচ্ছে মানে এমন একটি প্রবাহ বা এমন একটি জিনিস যেটা আমরা খালি চোখে দেখতে পারবো যে কোন জায়গায় ওই মানে যেটা ব্যাকওয়ার্ড করতেছে, মানে যে রশ্মিটা গেছে আলফা কণা ওইটা ব্যাকওয়ার্ড করতেছে, ঠিক আছে? নেক্সট, এটা অনুপ্রবাহ পদার্থ সৃষ্টি করে, ঠিক আছে? বিভিন্ন ধরনের শক্তির ফোটন শোষণ বলতে হচ্ছে আলফা কণা শোষণ বলা যায় অনেকটা। এই রাদারফোর্ড মডেলের আলফা কণা শোষণ করে, পরে তার দৃশ্যমান আলো, হ্যাঁ, দৃশ্যমান পরিসর বিকিরণ করে, ঠিক আছে? প্রথমে ওই মানে যে আলোটা আলোকিত হবে ওইটা শোষণ করবে, দেন শোষণ করার পর বিকিরিত করবে। এটা হচ্ছে মানে এই জিঙ্ক সালফাইড অনুপ্রবাহের কাজ, ঠিক আছে? এখন আমরা আসি পর্যবেক্ষণের মধ্যে দেখো এই চিত্রটা দেখতে পাচ্ছি, চিত্রটার মধ্যে অনেকগুলো ডিটেলসে বলা যায়। চিত্রের মধ্যে 3টা বলছি, 3 2 1, এই 3টে টপিক হচ্ছে এই 1 2 3 ব্যাখ্যা। তাহলে আসলে আগে এই লাইনটা পড়ে, কারণ লাইনটা হচ্ছে তোমার এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। এই লাইনগুলো এমসিকিউ থাকবে, আর ঢাকা ইউনিভার্সিটি যারা আছে তার জন্য আলাদা করে করতে হবে। তো আপাতত আমরা এমসিকিউ যে জিনিসগুলো আছে ওগুলো আগে দেখি। দেখো 99% প্রায় আলফা কণায় সোনার পাত ভেদ করে চলে যায়, ঠিক আছে? আর 99% মানে এই যে এক নাম্বার দেখতেছে না, এগুলো মানে ইলেকট্রন যেখানে থাকবে
সেটা পরের কথা, কিন্তু যে পজিটিভ জিনিসটা আছে ওইটা আলফা কণা ভেদ করে চলে যায়, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম জিনিস। জিঙ্ক সালফার পদ থেকে আলোকছটাই দৃশ্যমান বা আলোকিত করে, ঠিক আছে, মানে এই পদার্থ যেটা থাকবে পদার্থটা আলোকিত করবে, ওই যা মানে ওই যে তোমার এই 90% যে আলফা কণা যেগুলো চলে যাবে ভিতর দিয়ে, হ্যাঁ, কারণ হচ্ছে পরমাণু খুবই ছোট, খুবই ছোটোর মধ্যে, এখানে খুবই ছোটোর মধ্যে যদি লাইটগুলো জায়গায় লাইটগুলো একটা করে লাইট করে, যেমন এটা কোনো নিউক্লিয়াস, তবে এখানে লাইটগুলো যাচ্ছে, এই যে এই সবগুলো তো এখানে যাচ্ছে না, মাঝখানে যাচ্ছে না, সবগুলো উপরে উপরে নিচে যাচ্ছে। তো ওইগুলো হচ্ছে কি পর্দা, এটা যে পর্দা গিয়ে আঘাত করতেছে, আঘাত করলে কি হবে, আলোকিত হবে। নেক্সট, কয়েকটি তাদের পথ বেঁকে যায়, যে মানে এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানের মধ্যে এই যে এখানে এই জায়গা, আমার এখানে কালো দাগ দেখছো, এই জায়গা, এখানে কালো দাগে দেখো, এই জায়গা এই জায়গা অ্যাটাক করে কি করবে, এইদিকে চলে যাবে, আর এটা অ্যাটাক করে নিচে চলে আসবে। এই যেমন 2 নম্বর দেখো, এই যে এই বেঁকে গেল, ঠিক আছে, অথবা এরকম বলতে পারো এই বেঁকে গেল, ঠিক আছে, এই যে বেঁকে গেল, এটাও হইতে পারে, ঠিক আছে। এগুলো বেঁকে গিয়ে এগুলো আলোকিত করে, ঠিক আছে, বেঁকে গিয়ে পেছন দিকে চলে যায়, ঠিক আছে, বুঝতে পারছি। নেক্সট হচ্ছে কি খুবই কম সংখ্যক আলফা কণা, প্রায় 20,000, এটা ইম্পর্টেন্ট, প্রায় 20,000 এর মধ্যে একটি বিপরীত দিকে ফিরে আসে, এটা ইম্পর্টেন্ট, এটা আসবে, মানে মাস্ট আসবে এটা, বুঝছি। 20,000 থেকে একটা কি করে, এই একটা যে মাঝখানে যায় ওটা ব্যাকওয়ার্ড ফিরে আসে, ব্যাকওয়ার্ড যখন ফিরে আসে পদ্মে যেটা আলো পড়বে না, ওই আলো না পড়লে বুঝবে যে ওই জায়গায় কি আছে, সোনার পাতে মানে অরামের কি নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে, বুঝতে পারছি, অরামের নিউক্লিয়াস। তাহলে এই দেখো এই জিনিসটা, এইটা হচ্ছে হিলিয়াম 2+ আয়নগুলো যাচ্ছে, এটা হচ্ছে একটা হচ্ছে এরকম ব্যাকওয়ার্ড এদিকে ফিরে আসছে, ব্যাকওয়ার্ড চলে আসতে পারে। নেক্সট হচ্ছে এরকম তোমার এখানে যেতে পারে, আর এখানে এই তিনটা যখন আমি কাউন্ট করব তখন এই পর্যবেক্ষণগুলো ক্লিয়ার হয়ে যায়। আর ভাইয়া দেখো আপাতত এই জিনিসটা এটাই, আর কোনো বড় কিছু না, শর্ট জিনিস। তো এখানে যারা বুঝো না প্লিজ কমেন্ট বক্সে জানাও। এবং এরপর আমরা জানবো সিদ্ধান্ত, মানে রাদারফোর্ড বর্ণালী কী সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে, ওই সিদ্ধান্ত জানবো। আপাতত রাদারফোর্ড পরীক্ষার বর্ণনা এটা, পর্যবেক্ষণ এখানে মানে একটা হচ্ছে তোমার মাঝে যাবে, মাঝে দিয়ে ব্যাকওয়ার্ড করবে, আর এটা হচ্ছে বেঁকে যাবে পিছন থেকে, আর এটা হচ্ছে তোমার কি চলে যাবে পর্দায় অ্যাটাক করবে, ঠিক আছে। এটা হচ্ছে এই তিনটা হচ্ছে এই মূল থিংস, হ্যাঁ, সিএ পর্যবেক্ষণ। তাহলে এখানের মধ্যে জাস্ট জানতে হবে কি 99%টা জানতে হবে, এখানে কয়েকটি বেঁকে যায়, এটা দরকার নেই, তার জানতে হবে কি এখানে এই যে 20,000 এটা, ঠিক আছে। এই জিনিসটা একদম অনুপ্রবাহের সৃষ্টি করে, কাকে ধরে, ফোটনকে ধরে, এখানে সোজাসুজি চলে যায়, এই যে সোজাসুজি চলে যায়, এটা জানা লাগবে। তারপর হচ্ছে কি জিঙ্ক সালফেটটা কী তৈরি করে, দৃশ্যমান তৈরি করে। দেখো বিষয় মানে একটা জিনিস, 2টা 3টা 4টা 5টা এখানে 5টা জিনিস, মানে 5টা MCQ আসতে পারে, এই 5টা MCQ তোমাকে দেখাই দিলাম, এবং পরীক্ষা হলে এগুলো যদি চলে আসে তোমরা অবশ্যই পারবে। কারণ আমরা এরপরে আসবো সিদ্ধান্তে, বুঝো।